ক্লাসের উচ্চতর হোমিও শিক্ষার ক্লাসের আলোচনার বিষয় ক্রনিক কিডনি ডিজিজ। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম ইউরিন। তো এই যে গুরুত্ব, সবার ক্ষেত্রে একটা আলাদা আলাদা করে গুরুত্ব একটা যে দেখা যায়, সেই গুরুত্বর দিক থেকে যদি আমরা দেখি তো সেখানে দেখব যে ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি রিলেটেড যে সমস্ত রোগগুলো আছে সেই আমরা খুব সহজে ডায়াগনোসিস করতে পারবো এবং হার্টের কিছু উপসর্গ থাকছে এবং তার সাথে কিডনিরও কিছু উপসর্গ থাকছে। সেই জন্য আগামী দিনে দেখতে পাবেন যে কোভিডের উপসর্গ নিয়ে যে কিডনির একটা অ্যানাটমি আছে, কিডনির একটা ফিজিওলজি আছে, তাহলে কিডনি সম্পর্কে আমাদের একটা বাস্তব জ্ঞান থাকা দরকার যে কিডনিটা কি। একটা নর্মাল কিডনি সেখানে থাকে, তার কতগুলো স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট যেটাকে বলি, অর্থাৎ কার্যগত এবং গঠনগত, এবং এই নেফ্রনগুলো একটা জায়গা তৈরি করে, সেটাকে বলি আমরা বাউমান ক্যাপসুল। এবং এই বাউমান ক্যাপসুল, যে ক্যাপসুলের মধ্যে বলি সেখানে অ্যাফারেন্ট আর্টারিওলস আসছে, তার কতগুলো শাখা প্রশাখা সেই ক্যাপসুলের মধ্যে থাকছে এবং এরা ডিভাইডেড হচ্ছে কতগুলো জালিকা আকারে। এই কতগুলো ডিভাইডেড জালিকা আকারে যখন হয়, সেখানে একটা ফিল্টার বেড তৈরি করে এবং যে ফিল্টার বেড তাকে বলি আমরা টাফট অফ ক্যাপিলারিস। এই ফিল্টার বেডটা তৈরি করে, যে ফিল্টার বেডের মধ্যে ফিল্ট্রেশন হয়, অর্থাৎ আমাদের বডির সেখানে দেখব যে সেখানে প্রক্সিমাল এবং ডিস্টাল টিউবলস যেগুলো আছে, সেই প্রক্সিমাল এবং ডিস্টাল টিউবলসগুলো কর্টেক্সের মধ্যে থাকছে এবং লুপ অফ হেনলি এখানে কালেক্টিং ডাক তৈরি করে বাল্ক করছে, কালেক্টিং ডাকের একটা বাল্ক করছে এবং মেডুলাতে এটা তৈরি হচ্ছে। এইটা আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখতে পাবো। তো মাইক্রোস্কোপিক্যালি এটা করে মাইক্রোস্কোপে দেখতে হবে, সেখানে এপিথেলিয়াল সেল থাকে, সেখানে গ্লোমেরুলাস ক্যাপসুল থাকে, এরকম সমস্ত মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার থাকে ওখানে। কিন্তু এইগুলোকে একটুখানি কেন বলে দিচ্ছি, কারণ যখন একটা রোগ তৈরি হবে, কিডনির একটা রোগ তৈরি হলো, তখন কিন্তু এইগুলোর মধ্যে অনেকগুলো চেঞ্জ আসবে। সেই চেঞ্জটাকে আমাদেরকে বুঝতে হবে যে কী চেঞ্জগুলো আসছে হলো। আর এই যে কিডনিতে এটা করছে, এই কিডনিতে যখন এই এমএল ব্লাডটা হচ্ছে, এটাকে আমরা তখন বলি ওয়াটার মেটাবলিজম, অর্থাৎ জলটা মেটাবলাইজড হবে। তাহলে এই ওয়াটার মেটাবলিজম যখন হচ্ছে, এই ওয়াটার মেটাবলিজমটা টোটালটাই হচ্ছে কিডনি ফাংশনের মধ্যে। এবং আমরা দেখি 24 আওয়ার্স মানে 24 ঘন্টায় 170 থেকে 180 লিটার। তাহলে এই যে এত লিটার জল তারা ফিল্টার করছে, কিডনি ফিল্টার করছে, তাহলে সেই জলের পরিমাণটা যদি কমে যায় তাহলে ফিল্টার করতে পারবে না। আবার যদি দেখুন যে এই ফিল্টার যেখানে করছে,
ফিল্টার বেডটা ঠিক নেই, ফিল্টার বেডটার মধ্যে কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ হলো, তার ফলেও কিন্তু ফিল্টার করা সম্ভবপর হবে না। এইবার এই যে বললাম 170 থেকে 180 লিটার জল তারা ফিল্টার করছে এই বাউমান ক্যাপসুলের মধ্যে, তার 7/8 পার্ট অফ দ্য ভলিউম দিস ওয়াটার সেটা কি হয়, রিঅ্যাবজর্বড হয়। সেটা আবার কি হয়, রিঅ্যাবজর্ব। এবং এই রিঅ্যাবজর্পশনে যে রেগুলেশন করে, সেই রেগুলেশন করতে পারে কে, ADH হরমোন, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। ADH হরমোন অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এই অ্যান্টি ডাইইউরেটিক হরমোনটা আবার আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, মাথায় আছে পিটুইটারি গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড বলি আমরা, সেই পিটুইটারি গ্ল্যান্ড বা মাস্টার, এবং এত কিছু করার পরে যে টোটাল ইউরিনটা এক্সক্রিশন হয়, মানে টোটাল ইউরিনটা বেরোচ্ছে 24 ঘন্টাতে, সেটা অ্যাপ্রক্সিমেটলি 1.5 লিটার পার ডে। তাহলে 24 ঘন্টায় 1.5 লিটার মানে 1.5 লিটার ইউরিন সারাদিনে বেরোচ্ছে এত কিছু করার পরে। তাহলে এই যে ওয়াটারের যে রেগুলেশন, ওয়াটারের যে মেটাবলিজম, এটা কিডনি করছে। আবার কিডনি এটা করছে রেগুলেশন অফ ইলেকট্রোলাইটিক মেটাবলিজম। ইলেকট্রোলাইট মেটাবলিজম বলতে কি বোঝায়? ইলেকট্রোলাইট মেটাবলিজম বলতে বোঝায় যেমন সোডিয়াম, যেমন ক্লোরাইড, সুগার। এই সুগার, সোডিয়াম এবং ক্লোরাইড এইগুলোর মেটাবলিজম, এই মেটাবলিজমটাকে হেল্প করে তারা, এই মেটাবলিজমটাকে হেল্প করে তারা কি করছে, বডিতে ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে ঠিক রাখছে, হলো। এবং আমরা যদি ওভারভিউ অফ রেগুলেশন দেখি, ওভারভিউ অফ রেগুলেশন অফ ওয়াটার অফ ইলেকট্রোলাইট এক্সক্রিশন, সেখানে দেখব কিডনি এই ফর্মুলেটেড করে এবং কিডনি তার সার্কুলেশনের মাধ্যমে ইলেকট্রোলাইট মেটাবলিজমটাকে রেগুলেশন করার চেষ্টা করে। এটা একটা বড় কাজ। অনেক সময় আমরা টেস্ট করতে দিই যে ইলেকট্রোলাইট ব্যালেন্স টেস্ট করে, সোডিয়াম কীরকম আছে, পটাশিয়াম কীরকম আছে, ক্যালসিয়াম কীরকম আছে, ম্যাগনেসিয়াম কীরকম আছে, ক্লোরাইড কীরকম আছে, ফসফেট কীরকম আছে, সালফেট কীরকম আছে, তো এইগুলো আমরা টেস্ট করতে দিই। আবার অনেক সময় দিই ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো টেস্ট করতে দিই অনেক সময়। তো এইগুলো একটা করছে। সেই কারণে কিডনির একটা ইম্পর্টেন্স আছে যে ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে ঠিক করার জন্য। নেক্সট যেটা হচ্ছে পিএইচের একটা বড় ফ্যাক্টর। পিএইচ হলো অক্সিডেশন। এই অক্সিডেশন নর্মাল ডায়েটারি কনস্টিটিউশন এবং সেখানে প্রোডাকশন অফ হাইড্রোজেন আয়ন। তাহলে এই যে এইটা যে করছে, এইটা করে বডিতে পিএইচ মানে অ্যাসিড আর হচ্ছে বেস, অ্যাসিড আর ক্ষার, এই যে দুটোর কম্বিনেশন করে বডিকে ব্যালেন্স রাখা, সেই ব্যালেন্সটা রাখার চেষ্টা করছে। বিশেষ করে আমরা যদি দেখি ডিহাইড্রোজেন অফ ফসফেট, ল্যাকটিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, এইগুলো যদি হয় তাহলে কিন্তু বডিতে পিএইচের যে ব্যালেন্স রাখার কথা, সেই ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে না। তাহলে পিএইচ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনকে চেঞ্জ করার ফলে হয় সেটা অ্যাসিডিক হবে, নয় সেটা অ্যালকালি হবে, যে কোনো একটা চেঞ্জ হতে পারে। তাহলে এই যে চেঞ্জটা হলো, চেঞ্জের জন্য বডিতে আয়নিক ব্যালেন্সেরও চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ দেখা গেল যে অ্যাসিডিক হয়ে যেতে পারে, অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস, ক্ষারীয় হয়ে যেতে পারে। তাহলে কিছু ডিজিজে রিঅ্যাবজর্পশন প্রসেসের মাধ্যমে বডিতে রেখে দিত, কিন্তু সেটা রাখতে পারছে না। তার কারণ হচ্ছে সেখানে একটা প্যাথোলজি তৈরি হচ্ছে। আবার প্লাজমা প্রোটিন,
প্লাজমা প্রোটিন বডিতেই থাকবে, কারণ প্রোটিন বডিতেই থাকবে। এবার সেই প্রোটিনটা কিডনি রাখতে পারলো না, বের করে দিল, তার মানে কোনো প্যাথোলজি তৈরি হলো। আবার আমরা যদি দেখি অ্যামাইনো অ্যাসিডগুলো বডিতেই থাকবে, কারণ অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বডিতে রাখলে বডিতে টক্সিসিটি ডেভেলপ করবে, বডি টক্সিসিটি হয়ে যেতে পারে। সেই এক্সক্রিটরি প্রোডাক্ট দেখি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ফসফেট, সালফেট। ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ফসফেট এবং সালফেট। তাহলে এই মেটেরিয়াল, এই প্রোডাক্টগুলো তা ইউরিন কী করছে, কিডনির মাধ্যমে তারা এক্সক্রিটেড করে দিচ্ছে, বাইরে বের করে দিচ্ছে। কারণ অ্যাকিউট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অ্যাকিউট রেনাল ফেলিওর, ক্রনিক রেনাল ফেলিওর, acute renal failure, chronic renal failure, okay, chronic renal failure, urinary calculi, polycystic kidney disease, hydronephrosis, urethral stricture। তো এইগুলো জেনারেলি আমরা কিডনি রিলেটেড কিছু ডিজিজ এগুলো বললাম। তো ক্রনিক কিডনি ডিজিজ এইগুলো কতগুলো রিলেটেড কিডনি ডিজিজের সাথে, যেগুলো রিলেটেড আছে। এবার আমরা যখন কিছু সাইন সিমটম দেখা দিল যেটা কিডনি রিলেটেড হতে পারে, সেই রকম কিছু টেস্ট আমরা কোন সময় করতে পারি। অফ ইউরিনেশন, প্রচুর পরিমাণে ইউরিনেশন হচ্ছে, অর্থাৎ ঘন্টায় ঘন্টায় ইউরিনেশন হচ্ছে, এরকম একটা কন্ডিশন থাকে। আর একটা হচ্ছে যে ইউরিন করার সময়, প্রাইমারি ইউরিন করার সময় তার ব্লিডিং হচ্ছে অথবা পেইন সেন্সেশন হচ্ছে। তাহলে পেন সেন্সেশন হচ্ছে বা ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে একটা হতে পারে। নেক্সট আমরা ধরছি যে সোয়েলিং, হ্যান্ড অ্যান্ড ফিটে সোয়েলিং হলো। তাহলে সেই সোয়েলিং থেকে জেনারেলি কিডনি প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে, যেগুলো আমরা বলি যে তখনই আমাদের দরকার হয় টেস্টের দরকার হয়, তখনই আবার ওই কেস টেকিংয়ের দরকার হয়, যে তার পাস হিস্ট্রি কী আছে, প্রেজেন্ট হিস্ট্রি কী আছে, ফ্যামিলি হিস্ট্রি কী আছে, যে কিডনি ডিজিজ রিলেটেড বা ক্রনিক কিডনি ডিসঅর্ডার কিছু হচ্ছে কি না, সেগুলোকে আমাদের জানতে হবে। কারণ অ্যাকিউটের ক্ষেত্রে কিছু সিমটম থাকে, আবার ক্রনিকের ক্ষেত্রে কিছু আলাদা আলাদা সিমটম থাকে। তাহলে অ্যাকিউটের ক্ষেত্রে একটা অ্যাকিউটনেস থাকছে, বাট এই যে কন্ডিশনগুলো বললাম, যদি এই কন্ডিশনগুলো কারোর থাকে, সেক্ষেত্রে কিন্তু কিডনি রিলেটেড যে টেস্ট বা কিডনি রিলেটেড তাকে যা সাইন সিমটম, সেগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো দেখা দরকার। আগের দিন ওই ইউরিন নিয়ে যখন আলোচনা করছিলাম, তো ইউরিনে আমরা আলোচনা করেছিলাম যে অলিগিউরিয়া বা পলিইউরিয়া বা অ্যানিউরিয়া, এগুলো বলেছিলাম। অলিগিউরিয়া, পলিইউরিয়া বা অ্যানিউরিয়া। তাহলে অলিগিউরিয়া বলেছিলাম যে যেখানে কম ইউরিন হচ্ছে, আবার পলিইউরিয়া বলেছিলাম যেখানে প্রফিউজ ইউরিনেশন হচ্ছে, ওই ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, বারবার ইউরিন করতে যাচ্ছে, 1 ঘন্টা পর পর 2 ঘন্টা পর পর ইউরিন করতে যাচ্ছে। আবার কারো ক্ষেত্রে বলেছিলাম অ্যানিউরিয়া, হেমাচুরিয়া, ব্লাড ইউরিন থেকে ব্লাড বেরোচ্ছে, সেক্ষেত্রে হেমাচুরিয়া। আবার নকটিউরিয়া, ওকে। তাহলে এই যে টার্মিনোলজি আমাদেরকে এই যে ক্রনিক কিডনি ডিজিজ, সেখানে আমাদের লাগবে। আর ইউরিয়া, ডিফিকাল্টি বা ডিসকমফোর্ট অফ ইউরিনেশন, যখন সে ইউরিনটা পাস করছে তখন তার মধ্যে খুব ডিসকমফোর্ট হচ্ছে বা খুব পেইনফুল মনে হচ্ছে,
তাকে আমরা বলি ডিসইউরিয়া। ডিসইউরিয়া ডিসকমফোর্ট, যখন ইউরিন করছে সেই ইউরিনটা বার্নিং হতে পারে, তার মধ্যে ফ্রিকোয়েন্সি বেশি হতে পারে, তার মধ্যে ইচিং হতে, ওভারফ্লো ইনকন্টিনেন্স, এই স্ট্রেসটা দেওয়ার ফলে ওভারফ্লো ইনকন্টিনেন্স। আর একটা কী আছে যেটাকে বলি আমরা এনিউরেসিস। এনিউরেসিস, এনিউরেসিস কি? এনিউরেসিস আছে আমাদের মেট্রিয়াতে দেখবেন এনিউরেসিস। এনিউরেসিসটা কি? যে নাইট বা ডিউরিং স্লিপ সময় ইউরিনেশন করে, তাকে আমরা বলি এনিউরেসিস বা বেড ওয়েটিং বলা হয়। অ্যাকচুয়ালি বলা বেড ওয়েটিং, অথবা নাইটে বা ডিউরিং স্লিপের সময় যদি কেউ ইউরিন করে ফেলে সেক্ষেত্রে আমরা বলি যে এনিউরেসিস। আবার ইনক্রিজ নকটার্নাল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ রাত্রিবেলায় বারে বারে ইউরিন করার একটা ইনক্রিজ নকটার্নাল ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন হতে পারে। আবার হচ্ছে যে ফর্ক ইউরিন, ফর্ক ইউরিন, ফর্ক ইউরিন, এটাকে আরেকটা বলা হয় বাইফিড ইউরিন। এই বাইফিড ইউরিন জেনারেলি হয় যে বাইফিড ইউরিন হচ্ছে যে অনেক সময় ইউরিনটা হলো, ইউরিনটা হওয়ার পর থেমে যাওয়ার পর আবার হলো, দুটো ভাগে বাইফিড হয়ে গেল, দুটো ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এই যে কন্ডিশানটা, এটাকে বলে বাইফিড ইউরিন। তাহলে এই কন্ডিশানগুলো আমার সব ক্রনিক কিডনি ডিজিজে লাগবে। তাহলে বাইফিড ইউরিন, এখানে কি হয়, স্ট্রিকচার হয়, ইউরেথ্রাল স্ট্রিকচার, এবং অনেক সময় এই ইউরেথ্রাল স্ট্রিকচারটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে সেক্ষেত্রে পেশেন্টের মধ্যে এইরকম একটা সেন্সেশন তৈরি হবে যে ইউরিনটা করার ফলে একটুখানি হলো, আবার কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার একটুখানি হলো, মানে তার আর্জিং আছে, ইউরিন করার আর্জিং আছে, চেষ্টা আছে, কিন্তু সে পাচ্ছে না, কারণ তার ওখানে একটা প্যাথোলজি চেঞ্জ হচ্ছে। ইনফেকশন থেকেও এটা হতে পারে। এবং এইটার হিস্ট্রি যদি দেখা যায়, ডায়াবেটিক হিস্ট্রি যদি থাকে, পেশেন্ট সাফারিং ফ্রম ক্রনিক ডায়াবেটিক মেলিটাস, পেশেন্ট সাফারিং ফ্রম ক্রনিক ডায়াবেটিক মেলিটাস, সেক্ষেত্রে এই প্রবলেমটা আসতে পারে। আবার কিছু ইউরিন থাকে মিল্কি ইউরিন, মিল্কি ইউরিন, প্যাসেজ অফ দ্য মিল্কি ইউরিন, প্যাসেজ অফ দ্য মিল্কি ইউরিন। এই মিল্কি ইউরিন যাকে আমরা বলি মেডিসিনের ভাষায় চাইলিউরিয়া, চাইলিউরিয়া। এবং কিছু কিছু ইউরিন আছে স্মোকি ইউরিন, স্মোকি ইউরিন। সাধারণত অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের যে ইউরিনটা হয় সেই ইউরিনটা হচ্ছে স্মোকি ইউরিন। চাইলিউরিয়া হচ্ছে জেনারেলি উচেরিয়া ব্ল্যাঙ্কপটি, উচেরিয়া ব্ল্যাঙ্কপটি যে প্যারাসাইট আছে, ফাইলেরিয়া যে প্যারাসাইট, ফাইলেরিয়াল প্যারাসাইট, সেই ফাইলেরিয়াল প্যারাসাইট যদি ইনফেকশন করে লিম্ফ গ্ল্যান্ডগুলোকে তারা অবস্ট্রাকশন করে, অ্যান্ড ডিউ টু দ্য অবস্ট্রাকশন অফ দ্য লিম্ফ গ্ল্যান্ড সেখানে কিছু চেঞ্জ হয়, তার ফলে ইউরিনের মধ্যে ওই পাস তৈরি হয়, মানে ডাব্লিউবিসি বেশি চলে আসে, সেই ইউরিনটা হোয়াইট ইউরিন হয় বা মিল্কি ইউরিন হয়, অ্যান্ড সেই মিল্কি ইউরিনের নাম হলো চাইলিউরিয়া। কারণ এই টার্মিনোলজিগুলো যেমন আমাদের ডিজিজ পড়তে লাগবে, এই টার্মিনোলজিগুলো আবার আমাদের মেডিকাল মধ্যেও আছে। কিন্তু আবার ফাউল স্মেল ইন ইউরিন, ইউরিন থেকে একটা ফাউল স্মেল আসছে, খুব বাজে একটা গন্ধ তৈরি হচ্ছে। তাহলে এই যে বাজে গন্ধ তৈরি হচ্ছে, এটা ক্ষেত্রে পেশেন্ট এসে বলে বাজে খুব গন্ধ তৈরি হচ্ছে, ফাউল স্মেল তৈরি হচ্ছে। তাহলে ফাউল স্মেল তৈরি হচ্ছে কেন হচ্ছে? আমি যদি অন্ধের মতন বলি হ্যাঁ ফাউল স্মেল তৈরি হচ্ছে এই থেকে হচ্ছে ওর থেকে, সেরকম না, আমাকে যুক্তি দিয়ে বলতে হবে। সেক্ষেত্রে কি ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, একটা ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হবে। সেই ক্রনিক ইউরিনারি ট্র্যাক্টের অর্থাৎ ইউরিনের যে ট্র্যাক্ট তার ইনফেকশনটা অনেক দিন ধরে হচ্ছে, সেখানে কোনো ব্যাকটেরিয়াল থাকছে, সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে সেখানে একটা বাজে গন্ধ তৈরি হচ্ছে। অথবা গনোকক্কাল ইউরেথ্রাইটিস, গনোকক্কাল নেজেরিয়া গনোরি, নেজেরিয়া গনোরি যে গনোকক্কাল ইনফেকশন হয়, সেই গনোকক্কাল ইনফেকশন থেকে ওখানে ওই ইনফেকশন থাকার ফলে সেই গন্ধটা ওখানে বাজে একটা গন্ধ তৈরি করতে পারে।
সেখানেও সেটা আমরা বলতে পারি সেই গন্ধটা হলো ব্যাড স্মেলিং বা ফাউল স্মেলিং অফ দ্য ইউরিন। ওকে, নেক্সট আমরা যাব কিছু টার্ম, সেটা হচ্ছে যে রেনাল কলিক। রেনাল কলিক, এই রেনাল কলিকটা আমাদের একটা ব্যথা হচ্ছে, কিডনি রিজিয়ানে ব্যথা হচ্ছে, এবং অনেকের দেখা যায় ব্যাক পেন হয়, পিঠের দিকে একটা পেন হলো, পেন হলেই ভাবতে শুরু করলো যে কিডনিতে কিছু হলো। না, এইরকম করে তো ভাবলে হবে না, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট আছে। তাহলে রেনাল কলিক, এই রেনাল কলিকটা হতে পারে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে হতে পারে। কিন্তু যদি ব্যথা নিয়ে বলি আমি, পেন দিয়ে যদি বলি, তাহলে সে রেনাল পেন হতে পারে, কিডনির পেন হতে, কিডনির পেনের সাথে যে ব্লাডার আছে, আমাদের ইউরিনারি ব্লাডার, সেই ইউরিনারি ব্লাডারটা আছে, সেই ব্লাডারেরও পেন হতে পারে। আবার রেনাল পেন ডিউ টু স্ট্রেচিং অফ দ্য রেনাল ক্যাপসুল, সেটার জন্য হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে এমন কন্ডিশান থাকে, পেন থাকে না কিন্তু একটা প্যাথোলজি তৈরি হয়, পেন নেই কোনো, সে পেন কিছু সেন্সেশন করতে পারছে না, কিন্তু তার মধ্যে একটা, তাহলে অ্যাবডোমেনে অর্থাৎ পেটে একটা সোয়েলিং হচ্ছে, যে সোয়েলিংটাকে আমরা বলছি যে অ্যাসাইটিস, মানে বাংলা কথায় জল জমে যাওয়া, পেটে জল জমে গেছে, তার জন্য একটা পেটটা সোয়েলিং হয়েছে, ফুলে গেছে। আবার এটা হয় যে রেনাল একটা লাম্প তৈরি হলো, কিডনি রিজিয়নে একটা টিউমার তৈরি হলো, লাম্প তৈরি হলো, তার জন্য সোয়েলিং অফ দ্য অ্যাবডোমেন হলো। তাহলে এই যে কন্ডিশনগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং এর সাথে কিছু জেনারেল সিমটম, এটা যেমন থাকে হিক্কাপ, এরকম বারবার ঢেকুর ওঠা, হিক্কাপ ওঠা, একটা পেশেন্ট তার হিক্কাপ হচ্ছে, এবং এই হিক্কাপ অনেক সময় মানে লিডস টু রেনাল ফেলিয়ারের দিকে যেতে পারে। তাহলে হিক্কাপ, অ্যাপেটাইট, ওয়েট লস, এই যে কন্ডিশানগুলো, এবং তার এডিমা, ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া, জেনারেল সিমটম এগুলো, এবং পেশেন্ট খুব দুর্বল মনে করে, মানে আমি খুব দুর্বল লাগছে, আমার যেন গায়ে শক্তি নেই, খুব অসুবিধা হচ্ছে। তাহলে এই যে কন্ডিশানগুলো তার ফ্যাটিক থাকবে, এবং তার ঘুমটা ঠিকঠাক হবে না, স্লিপ ডিস্টারবেন্স হবে, বাউল ডিস্টারবেন্স, মানে পায়খানাটাও ঠিকঠাক পরিষ্কার হবে না, বাউল ডিস্টারবেন্স থাকবে, এইগুলো জেনারেলি থাকবে। এইগুলো হচ্ছে কিডনি ডিজিজের ক্ষেত্রে জেনারেল সিমটম হলো। এবার একটা পেশেন্ট, সেই পেশেন্টের আমি অ্যাজ এ হোল দেখে আমার চোখে আমি কিভাবে তাকে ডায়াগনোসিস করতে পারি, কারণ দেখে ডায়াগনোসিস করার মধ্যে একটা ফ্যাক্টর থাকে যে আমি কতটা ক্লিনিক্যালি বুঝতে পারছি পেশেন্টটাকে। সেক্ষেত্রে পেশেন্টের জেনারেল সার্ভে করি আমরা, যে একটা পেশেন্টের অ্যাজ এ হোল জেনারেল সার্ভে, যদি সে কিডনি ডিজিজ নিয়ে আসে, ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে এসছে, তার জেনারেল সার্ভেটা করব। তাহলে সেই পেশেন্টটা কী ধরনের হতে পারে? সেই পেশেন্টটা হতে পারে প্যালর হচ্ছে একটু ফ্যাকাশে টাইপের হতে পারে, কখনো কখনো এর সাথে একটা ইয়েলো কমপ্লেক্সন হতে পারে, আসতে পারে। এবং বেশিরভাগ সময় পেশেন্টটা হয় যে প্যালর। তার মুখটা কীরকম দেখতে হবে? মুখটা দেখতে হবে পাফিনেস অফ ফেস বা মুন ফেস, অর্থাৎ মুখটা একটু ফোলা টাইপের, মুনের মতো, চাঁদের মতো মুখটা হবে, যেটাকে আমরা বলি ফেসটা হচ্ছে পাফিনেস বা মুন ফেস বলি, এটা হলো। আর কি দেখবো? ইডিমা আমরা কোথায় দেখি? ইডিমা দুটোভাবে দেখতে পারি, একটা হচ্ছে লোকাল ইডিমা দেখি, আর একটা হচ্ছে জেনারেলাইজড ইডিমা দেখি। জেনারেলাইজড ইডিমা একটু আগে বললাম আমি,
যে পুরো বডিটাই যেন একটু ফোলা 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 লাগছে, তাহলে জেনারেলাইজড এডিমা। এই জেনারেলাইজড এডিমাটাকে বা এক কথায় বলা হয় মেডিসিনের ভাষায় অ্যানাসার্কা, অ্যানাসার্কা। আর লোকালাইজড এডিমা, লোকালাইজড কিছু এডিমা আছে, লোকালাইজড এডিমাগুলো আমরা লোকালাইজড যে পিটিং বা নন পিটিং এডিমা আছে কিনা সেগুলো লোকালি দেখি, যে হাতে পায়ে ফুলে গেছে কিনা সেগুলো আমাদের দেখতে হয়। এরপরে হচ্ছে যে নিউট্রিশন, এই নিউট্রিশন অর্থাৎ পেশেন্টের নিউট্রিশনটা নর্মাল কিনা। কিন্তু যদি পেশেন্টের অ্যানাসার্কা থাকে, অ্যানাসার্কা থাকে মানে পেশেন্টটা যদি টোটালটাই ফুলে যায়, তাহলে কিন্তু নিউট্রিশনটা আমরা বুঝতে পারবো না, কারণ সেটা পুরো বডিটাই ফুলে গেছে, কিডনি ডিজিজের জন্য পুরো বডিটাই ফুলে গেছে, তার অ্যানাসার্কা হয়ে গেছে। তো এই অ্যানাসার্কা পেশেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারবো না যে তার নিউট্রিশনটা ঠিক আছে কি না, নিউট্রিশনটা প্রপার নিউট্রিশন আছে কি না পেশেন্টটার ক্ষেত্রে। এবার আমরা দেখব পালস, মানে হাত দিয়ে যদি হাতের মধ্যে যে পালসটা দেখা হয় সেই পালসটা দেখব। সেই পালসটা দেখলে সেখানে আমরা অনেক কিছু বুঝতে পারবো। একটা সময় বলতো যে নাড়ি ধরে, নাড়ি মানে পালস, এই নাড়ি ধরে রোগ নির্ণয় করা, এখনও সেটা আছে, কিন্তু না করার ফলে এটা আমরা করতে ভুলে যাচ্ছি আর কি। তো এই ক্ষেত্রে পালসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই পালসটা হচ্ছে, পালসে আমরা অনেক কিছু দেখি, তার মধ্যে পালসের রেট, রিদিম, ভলিউম এইটা যেমন আছে, কন্ডিশন অফ দ্য আর্টারিয়াল ওয়াল, কন্ডিশন অফ দ্য আর্টারিয়াল ওয়াল হলো। তাহলে এই যে কন্ডিশন অফ দ্য আর্টারিয়াল ওয়াল, এইটা যখন দেখি, এই কন্ডিশন অফ দ্য আর্টারিয়াল ওয়াল মে বি থিকেন্ড, সেখানে কি হয়, ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোসিস, ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোসিস অফ দ্য রেডিয়াল আর্টারি। তাহলে রেডিয়াল আর্টারিটা তখন একটু থিকেনিং হয়ে যায়। তাহলে এইটা আমাদের এই ফিঙ্গার দিয়ে ভালো করে বুঝতে হবে যে রেডিয়াল আর্টারিটা কতটা। থিটের ক্ষেত্রে যদি ব্লাড প্রেশার দেখি, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, একটা পেশেন্ট অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইনফ্লামেটরি চেঞ্জ হচ্ছে, এই পেশেন্টের কমন হচ্ছে হাইপার টেনশন থাকবে, তার ব্লাড প্রেশার লেভেলটা সবসময় বেশি থাকবে। তাহলে সমস্ত কিছু যদি আমার মানে অনুকূলে আসে এবং এই প্রেশারটা মাপার সময় যদি আমি দেখি সেই পেশেন্টটা হাইপার টেনসিভ পেশেন্ট, তার ব্লাড প্রেশারটা অনেক বেশি, তখন কিন্তু তার কমনলি অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটাকে আমাদের বলা হয় স্ক্যাবিস। তাহলে স্কিনের মধ্যে কোনো স্ক্যাবিস হয়েছে কিনা, বা স্কিনের মধ্যে পায়োডার্মা আছে কিনা। পায়োডার্মা হচ্ছে স্কিনের মধ্যে ছোট ছোট সাদা সাদা ঘামাচির মধ্যে একটা ইনফ্লামেশন হয়, সেটা হোয়াইটেস্ট হয়ে যায়, সাদা টাইপের হয়ে যায়, হয়ে ওটা ফেটে যায়, অ্যাকিউট নেফ্রাইটিস। তাহলে স্ক্যাবিস এবং পায়োডার্মা এইগুলো যদি কোনো পেশেন্টের স্কিনে দেখতে পাওয়া যায় তাহলে তার অ্যাকিউট নেফ্রাইটিস, তাহলে কিডনি ডিজিজ। তাহলে স্কিন দেখেও কিডনি ডিজিজকে আমরা ডায়াগনোসিস করছি, ব্লাড প্রেশার দেখে, পালস দেখে, নিউট্রিশন দেখে জেনারেলি এগুলো হতে পারে। এবার কিছু সিস্টেমিক এক্সামিনেশান, যেগুলো সেই রেসপিরেটরি ফ্যাক্টর, মানে রেসপিরেটরি সিস্টেমের সাথে এর কোনো রিলেশন আছে কি না। কিডনি ডিজিজ একটা হচ্ছে, সেই কিডনি ডিজিজের সাথে রেসপিরেটরি সিস্টেমের কোনো রিলেশন আছে কি। তো এখানে যেটা রিলেশনটা থাকে জেনারেলি, তাতে কি হয় যে রেনাল ফেইলিওর, মেটাবলিক অ্যাসিডোসিস ইন রেনাল ফেইলিওর, এই মেটাবলিক অ্যাসিডোসিস ইন রেনাল ফেইলিওর যদি হয় সেক্ষেত্রে তার রেসপিরেটরি ডিস্ট্রেস তৈরি হয়। রেসপিরেটরি না, সেটা আমাদেরকে দেখতে হয় যে রেনাল ফ্যাক্টরে যদি কিছু থাকে সে রেনাল ফ্যাক্টরগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, বা সেইগুলো কী করে আসছে সেগুলোকে বের করতে হবে। তেমনি অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, তার কিছু সিমটম
এই রকম একই যে দেখা গেল সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো যে মুখটা একটু ফোলা ফোলা ভাব, আবার সারাদিনে ফোলা ফোলা ভাব নেই। তাহলে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মুখটা একটু ফোলা ফোলা ভাব হলো, এবং এবং এই যে পরের দিকে আর থাকলো না। আবার এরকম পেশেন্টও হয় যে সকালবেলায় মুখটা ফোলা ফোলা ভাব, আবার আস্তে আস্তে এই যে সোয়েলিংটা পুরো বডিতে সারাদিনে এই সিমটম নিয়ে আসে। তাহলে সিমটমগুলো কী কী বললাম, যে সোয়েলিং ইন দ্য ফেস ইন দ্য মর্নিং, কোনো পেশেন্টের ক্ষেত্রে সেই সোয়েলিংটা আস্তে আস্তে পুরো বডি, এবং এর সাথে বললাম অলিগিউরিয়া অর্থাৎ ইউরিনের পরিমাণটা কমে আসা, এবং ইউরিনের সাথে রক্ত বেরোনো, তার সাথে একটা ফিভার, মাইল্ড ফিভার তার সাথে থাকা, তার সাথে থাকে মাথা যন্ত্রণাতে হেডেক থাকা, এবং পেশেন্ট অ্যাজিভ সেন্সেশন, সে উইকনেস, মানে সবসময় যেন তার মধ্যে একটু উইকনেস থাকছে। আর কি থাকছে, তার নসিয়াটিক টেন্ডেন্সি এবং ভমিটিং থাকছে, কনস্টিপেশন থাকছে। সেই কন্ডিশন হচ্ছে তাকে যদি